হাজার বছরের বাঙালি সংস্কৃতি, মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক ঐতিহ্য, এগুলো নাকি আওয়ামী সাংস্কৃতিক ঐতিহ্য, আওয়ামী সংস্কৃতি। এভাবে ন্যারেটিভ তৈরি করে সেই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত করা, সেই ন্যারেটিভটা ধ্বংস করে সাম্প্রদায়িক সংস্কৃতি এই দেশে প্রতিষ্ঠিত করার মেটিকুলাস ডিজাইন বাস্তবায়িত করার জন্য প্রফেসর ইউনূস একজন যোগ্য ব্যক্তিকে খুঁজে পেয়েছিলেন। তার নাম আমাদের বিজ্ঞ সিনেমা নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি আওয়ামী লীগের আমলে শনিবার বিকেল নামে একটা সিনেমা তৈরি করেছেন, যেটা ওই গুলশানে হলি আর্টিজান যে জঙ্গি হামলা, সেই হামলা নিয়ে তৈরি করা ছিল। অনেক গল্প শুনেছি সেই সিনেমা নিয়ে, অনেক রিহার্সেল দিয়ে এক ক্যামেরায় এক শটে তিনি এই সিনেমাটা নির্মাণ করেছেন। বাংলাদেশে কখনো এর আগে এক শটে কোনো সিনেমা নির্মিত হয়নি। আমরা দেখার জন্য প্রতীক্ষায় ছিলাম। আওয়ামী লীগের আমলে অনেক আন্দোলন করেছেন, অনেক বক্তব্য বিবৃতি দিয়েছেন, সরকার এই সিনেমা মুক্তি দিচ্ছে না, সরকার সিনেমা পরিচালকের মুখ চেপে ধরে রাখতে চাইছে, কণ্ঠ স্তব্ধ করতে চাইছে, এরকম অনেক বক্তব্য শুনেছি। কিন্তু সংস্কৃতি উপদেষ্টা হওয়ার পরে প্রফেসর ইউনূসের 1.5 বছরে তিনি কিন্তু এই সিনেমা মুক্তি দেননি। তখনই প্রশ্ন উঠেছে যে তিনি যখন নিজে ক্ষমতাপ্রাপ্ত হলেন, তখন সুযোগ অবারিত থাকা সত্ত্বেও, তখন তো যা ইচ্ছা তাই করেছেন তারা, সেই সুযোগ থাকা সত্ত্বেও সিনেমা কেন মুক্তি পেল না? তাহলে ওই সিনেমার মধ্যে কি ছিল যেটা তিনি বর্তমান মানে ওই সময়ের বর্তমানে তিনি আসলে প্রকাশ করতে চাননি, কিংবা প্রকাশ করলে হয়তো রহস্য ফাঁস হয়ে যেত, কিংবা বাংলাদেশে যে জঙ্গিবাদের অস্তিত্ব রয়েছে, জঙ্গিবাদ বাংলাদেশকে যে ধ্বংস করে দিচ্ছিল এবং সেই জঙ্গিবাদের বিরুদ্ধে তৎকালীন সরকার যে কঠোর অবস্থান নিয়েছিল, সেই সত্যটা প্রকাশিত হয়ে যাবে, যে সত্যের বিপক্ষে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে প্রতিনিয়ত প্রফেসর ইউনূস সরকার এবং মোস্তফা সরওয়ার ফারুকীরা। জুলাই জাদুঘর নিয়ে বহু দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে অনেকে করে থাকেন। মন্ত্রণালয়ে বিভিন্ন ফিল্ম টিম বানানো নিয়ে বহু কোটি কোটি টাকা বারোসরাদ্দ করেছেন, এরকম অভিযোগ অনেকে করে থাকেন। সেগুলো ভিন্ন কথা। কিন্তু এবার তিনি তাকে নিয়ে যে সমালোচনাটা মূলত করা হয়, যে সংস্কৃতি উপদেষ্টা হয়ে তিনি বাউলকে মার খেতে দেখেছেন, ছায়ানট পুড়িয়ে দেওয়া হয়েছে, কিছু করেননি, কিছু করতে পারেননি, উদিচি পুড়িয়ে দেওয়া হয়েছে, কিছু করতে পারেননি, এবং যারা এই কাজগুলো করেছে তাদের পৃষ্ঠপোষক হিসেবে তিনি কাজ করেছেন, তাদের সংস্কৃতি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, কাওয়ালিকে আমাদের সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। এই ব্যাপারগুলোই সমালোচনাগুলো ছিল। সবগুলোই মোটামুটি সহ্য উপযোগী, মানুষ তার সহ্য ক্ষমতার মধ্যে হয়তো নিয়ে নিতে পারে। কিন্তু যদি মুক্তিযুদ্ধ নিয়ে বিকৃত কোনো কথাবার্তা, বিকৃত কোনো ন্যারেটিভ প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষের ইমোশনে লাগবে। তেমনই একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন ফেসবুক পোস্টে। এবং 16ই ডিসেম্বর আমাদের যে বিজয় দিবস এবং পাকিস্তানি বাহিনীর যে ঐতিহাসিক আত্মসমর্পণ রেসকোর্স ময়দানে, ঐতিহাসিক রেসকোর্স ময়দানে 16ই ডিসেম্বর বিকেল 4টার কিছু পরে, সেই আত্মসমর্পণ প্রক্রিয়াটাকেই তিনি বিতর্কিত করার চেষ্টা করেছেন ফেসবুকে। বলেছেন সেখানে জেনারেল ওসমানী কেন ছিলেন না, কেন সেখানে জেনারেল ওসমানীকে রাখা হয়নি, এই বিতর্ক এনে তিনি বোঝাতে চেয়েছেন ওটা আসলে তার পক্ষের লোকজন যেভাবে ন্যারেটিভ তৈরি করে, ওই ব্যারিস্টার ফুয়াদরা, যে এটা ভারতের বিজয়, ওটা আমাদের বিজয় দিবস না, 16ই ডিসেম্বর আমরা বিজয় দিবস মানি না, সেরকমই একটা পাশাপাশি ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করলেন ফিল্মি ভাষায়, সিনেমাটিক ভাষায়। চলুন একটু জেনে দেখি যে 16ই ডিসেম্বর বিজয় দিবস, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, মুক্তিযুদ্ধ, বাঙালি সংস্কৃতি, হাজার বছরের বাঙালি সংস্কৃতি, সেই বাঙালি সংস্কৃতিকে আওয়ামী সংস্কৃতি হিসেবে বয়ান দিয়ে পাকিস্তানি সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা যারা করে, তাদের পেছনের মূল উদ্দেশ্যটা কি? সিনেমা নাটকে রাজাকারের সন্তানদের ক্যারেক্টার অনেক ভালো, এভাবে বর্ণনা করে রাজাকারদের পক্ষে এক ধরনের ন্যারেটিভ তৈরি করার জন্য? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, ধরুন আপনি একটা সিনেমা বানিয়েছেন, সেই সিনেমায় আপনি দেখাচ্ছেন যে রাজাকার হলেও লোকটার চরিত্র ভালো, সেটা কি গ্রহণযোগ্য হবে? যদি এই ঘটনা ঘটেও থাকে, একেবারে ঘটেও থাকে, তাহলেও কি সেটা গ্রহণযোগ্য হবে? মুক্তিযুদ্ধের সময় একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনা, একজন বীর মুক্তিযোদ্ধা
তিনি একটা সময়, তিনি এখন আর বেঁচে নেই, তিনি একটা সময় বাংলা ভিশনে খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে ছিলেন। তিনি ব্যক্তিগতভাবে আমাকে সেই গল্পটা বলেছিলেন যে একজন রাজাকারের মেয়েকেও পর্যন্ত পাকিস্তানি আর্মিরা ছাড়েনি, এবং সেই সত্য গল্পটা, এবং সেই রাজাকারের মেয়েকে শেষ পর্যন্ত রক্ষা করেছে তার বাড়িতে আশ্রয় নিতে আসা একজন মানে কি বলবো যে একজন গুলিবিদ্ধ মুক্তিযোদ্ধা, যাকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য ঘরে বন্দি করে রেখেছিলেন ওই রাজাকার। সেই রাজাকারের কন্যাকে পর্যন্ত পাকিস্তানি বাহিনীরা ছাড়েনি। এরকম একটা অসাধারণ গল্প তিনি শুনিয়েছিলেন, যে গল্পের লোভটা আমি সামাল দিতে পারিনি। সেই কারণেই বাংলা ভিশনের জন্যই কোনো একটা বিজয় দিবসের বিশেষ নাটক হিসেবে তৈরি করেছিলাম। সেই সৌভাগ্য হয়েছিল মুক্তিযুদ্ধের গল্প নিয়ে। এখন মুক্তিযুদ্ধের গল্প নিয়ে একটি নাটক বানাতে কিংবা একটি সিনেমা বানাতে গিয়ে যদি আপনি মানে এরকম গল্প বলার চেষ্টা করেন যে রাজাকার হলেও লোকটার ক্যারেক্টার ভালো, কিংবা রাজাকারের বাচ্চারা, রাজাকারের পুত্রকন্যারা, তাদের ক্যারেক্টার অসাধারণ ক্যারেক্টার, তারা রাজাকারকে ওন করে না, এটা করে না, ওটা করে না, এই গল্পগুলো নিয়ে যখন আপনি সিনেমা কিংবা নাটক বানাতে চাইবেন, আপনার সম্পর্কে একেবারে কনফার্ম ধারণা হওয়া উচিত যে আপনি কোনো না কোনোভাবে রাজাকারের পক্ষে একটা পজিটিভ ইমোশন তৈরি করার চেষ্টা করছেন, আপনি মূলত পাকিস্তানপন্থী। এটা এই ন্যারেটিভের বাইরে কোনো ন্যারেটিভ আসলে বলার কিংবা তুলে ধরার উপায় নেই। আমি এটার সঙ্গে কারো তুলনা করতে চাচ্ছি না, কিংবা বলতে চাচ্ছি না যে কেউ নাটক বানিয়ে কিংবা সিনেমা বানিয়ে এরকম ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। চলে যাচ্ছি মোস্তফা সরোয়ার ফারুকীর প্রসঙ্গে। তিনি যে মন্তব্যটা করেছেন, সেই মন্তব্যটা ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন, ফটোকার্ডটা। সেখানে বলছেন 16ই ডিসেম্বর আত্মসমর্পণে জেনারেল ওসমানী কেন ছিলেন না? এ নিয়ে কোনো সিনেমা হয়েছে? তো এ নিয়ে সিনেমা আপনি বানাননি কেন? আপনি বানাননি কেন? আপনি শনিবার বিকেল নিয়ে বানাতে গিয়েছেন কেন? শনিবার বিকেল বাংলাদেশের জঙ্গি কর্মকাণ্ড নিয়ে বানিয়েছেন, সেটা আপনার সুযোগ থাকা সত্ত্বেও, ক্ষমতায় থাকা সত্ত্বেও সেটা দর্শককে দেখার কোনো সুযোগ করে দেননি। সেই ব্যাপারগুলো তো নিয়ে বিতর্ক হয়েছে। সেই ব্যাপারগুলো নিয়ে যেমন বিতর্ক হয়েছে, তেমনি আপনার প্রতিটা সিনেমা নাটক, প্রতিটা না, বেশিরভাগ সিনেমা নাটকে যে সকল অনুষঙ্গ নিয়ে আপনি সেই সিনেমা কিংবা নাটক বানিয়েছেন, মানে কি বলবো যে শব্দগুলো বলতে চায় না, সেই ব্যাপারগুলো কি খুব একটা পজিটিভ ছিল? কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে যে সকল আপনি প্রোডাকশন করেছেন, সেই প্রোডাকশনের মানে ইয়েগুলো, মানে বায়োলজিক্যাল কিংবা প্যাথোলজিক্যাল পোস্টমর্টম যদি করা হয়, তাহলে সেগুলোর ন্যারেটিভটা কি ঠিকঠাকভাবে মুক্তিযুদ্ধপন্থী ছিল? অবশ্য সেখানেও আপনার দ্বিমত রয়েছে, কারণ আপনি যে ফেসবুক পোস্ট দিয়েছেন তার ফেসবুক পোস্টটা দেখে নিন। সেই ফেসবুক পোস্টে আপনি যে ন্যারেটিভ দাঁড় করিয়েছেন, সেখানে স্পষ্ট আপনি বলেছেন যে এভাবে বাই বর্ন মুক্তিযুদ্ধপন্থী মানে আওয়ামী লীগপন্থী, শেখ মুজিবপন্থী, এইভাবে ন্যারেটিভ তৈরি করতে হবে। এটা বিল্ট ইন একটা সাংস্কৃতিক একটা মানে কি বলবো যে একটা সাংস্কৃতিক সন্ত্রাস, এরকমভাবে যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, সেই ব্যাখ্যাতেই বোঝা যায় আপনি আসলে কাদের পারপাস সার্ভ করছেন এই ব্যাখ্যাগুলো দিয়ে। জেনারেল ওসমানী ওই মানে আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন ছিলেন না, এই বিতর্ক তুলে আপনি কি বোঝাতে চাইছেন? এই আত্মসমর্পণ ভারতের কাছে করেছে, এটা ভারতের বিজয় দিবস। যেমন ব্যারিস্টার ফুয়াদরা কিংবা আরও ব্যারিস্টাররা বলার চেষ্টা করেন প্রকাশ্যে, ওই আত্মসমর্পণে তো উপস্থিত ছিলেন একে খন্দকার, তখনকার মানে বিমানের যিনি প্রধান ছিলেন তিনি উপস্থিত ছিলেন। তো তিনি কি একটা ফিগার না? জেনারেল ওসমানী কেন ছিলেন না, সেটার আপনি একটা ঐতিহাসিক মানে সত্য তুলে ধরতে পারেন, যে সত্যটা গ্রহণযোগ্য সত্য তুলে ধরতে পারেন। কিন্তু আপনি যখন এরকম বাঁকাভাবে বলবেন যে কেন ছিলেন না, সেটা নিয়ে কি সিনেমা হয়েছে কিনা, আপনি সিনেমা বানাননি কেন? আপনি কি শুধুমাত্র আওয়ামী লীগের আমলেই সিনেমা মেকার ছিলেন? না, আপনি তো শুধুমাত্র আওয়ামী লীগের আমলে সিনেমা মেকার না, আওয়ামী লীগের আগে থেকেই তো আপনি সিনেমা মেকার। তখন বানাননি কেন? নাটক বানাননি কেন? সেই প্রশ্ন তো আসবে। আজকে এই প্রসঙ্গটা সামনে এনে ওই মানে ব্যারিস্টারদের মতো এভাবে বোঝানোর চেষ্টা করা আকারে ইঙ্গিতে যে ওসমানী, জেনারেল ওসমানী যেহেতু ছিল না, সেহেতু এটা ভারতের বিজয় দিবস, তাই তো? কি বলছেন তিনি?
তিনি বলছেন যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলে ধরেছেন। দেশের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর ঘটনা কেন সিনেমা উপন্যাসে স্থান পায়নি এমনটা বলেছেন। তার মানে লেখার শিরোনাম হচ্ছে কালচার নিয়ে ছোট্ট আলাপ। এই পোস্টে তিনি প্রগতিশীলতা এবং সাংস্কৃতিক কুলনেসের রাজনীতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। অর্থাৎ তার চোখে প্রগতিশীলতাও খারাপ, মানে প্রগতিশীলতা মানে হচ্ছে আওয়ামী লীগ। এই হচ্ছে ব্যাখ্যা, এই হচ্ছে ন্যারেটিভ। ফারুকী তার পোস্টে প্রশ্ন তুলেছেন 16 ডিসেম্বরের আত্মসমর্পণ অনুষ্ঠানে জেনারেল উসমানীর অনুপস্থিতি, রক্ষী বাহিনীর অত্যাচার কিংবা মেজর জলিলের মতো চরিত্ররা কেন আমাদের শিল্প সাহিত্যে ব্রাত্য হয়ে গেল। তিনি আরও প্রশ্ন করেছেন শেরেবাংলা এদেশের মানুষকে জমিদারি শোষণ থেকে বাঁচালেও কেন তিনি কালচারাল ন্যারেটিভের গুরুত্বপূর্ণ অংশ হতে পারেননি। ইলিয়াস আলী, সুমন বা আরমানের মতো ব্যক্তিদের গুম হওয়া এবং অতি সম্প্রতি আবরার ফাহাদের হত্যাকাণ্ড নিয়ে কেন কোনো ফিকশন ফিল্ম বা সাহিত্য রচিত হচ্ছে না সেই সত্যও তিনি তুলে ধরেছেন। সেগুলো দিয়ে তো আপনি করেছেন, সরকারের থেকে সরকারের টাকা ব্যবহার করে সেগুলো তো করার চেষ্টা করেছেন, আপনার ভাই ব্রাদারদের দিয়ে সেগুলো তো বানিয়েছেন। এটা একটা ভালো উদ্যোগ। আপনি কেন আপনার জীবদ্দশায় এগুলো নিয়ে কাজ করেননি সেই প্রশ্ন যদি আমরা করি তাহলে কি জবাব হবে আপনার? আপনি প্রশ্ন তুলছেন, ঠিক আছে, সেগুলো নিয়ে আপনি করেননি কেন? আপনার সমস্যাটা কোথায় ছিল? আপনি শুধুমাত্র আওয়ামী লীগ সরকারকেই ফেস করেছেন তা তো নয়, আবার আওয়ামী লীগ সরকারকে ফেস করেছেন এই প্রসঙ্গ যদি আসে তাহলে আওয়ামী লীগের সব থেকে করাপ্টেড মন্ত্রীদের মধ্যে একজন জুনায়েদ আহমেদ পলক, যিনি আপনার বুজুং ফ্রেন্ড ছিলেন, তার সঙ্গে মানে গলগল হয়ে হাস্যোজ্জ্বল বহু সেলফি আপনার সঙ্গে দেখা যায়। আপনার সঙ্গে সম্পর্ক ছিল মানে শেখ রেহানা পুত্র, আপনার সঙ্গে সম্পর্ক ছিল সাবেক প্রধানমন্ত্রীর সব থেকে বিতর্কিত প্রেস উইংয়ে যিনি ছিলেন আশরাফুল আলম খোকন, তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস দিয়ে দিয়ে ফেসবুক ভরেছেন। তার মানে আওয়ামী লীগের সঙ্গে আপনার অসাধারণ সম্পর্ক ছিল। তো আওয়ামী লীগের সঙ্গে অসাধারণ সম্পর্ক ছিল, আপনি তখন আওয়ামী লীগের হয়ে মিলে মিশে একাকার হয়ে গেছেন। আপনার স্ত্রী বেগম মুজিবের ক্যারেক্টারে অভিনয় করেছেন ঐতিহাসিক মর্যাদা পাওয়ার জন্য। তখন আপনার মনে হয়নি যে এই ন্যারেটিভগুলো মিথ্যা হচ্ছে, এখানে আমি থাকবো না, এই আওয়ামী লীগের সংস্পর্শে আমি যাব না, আমি বিদ্রোহ করব? তখন তো আওয়ামী লীগ হয়ে গিয়েছিলেন। এখন আপনি মানে মাঝখানে আপনি জুলাই যোদ্ধা হয়ে গিয়েছিলেন, প্রফেসর ইউনূস হয়ে গিয়েছিলেন, এখন আবার বিএনপি হওয়ার একটা চেষ্টা। বিএনপি তো আগেও ক্ষমতায় ছিল, তখন কেন বানাননি? কিংবা প্রফেসর ইউনূসের আমলে এই 1.5 বছর সময় পেলেন, সেই 1.5 বছরে আপনি অসাধারণ একটা ফিল্ম কেন শুরু করলেন না? এরকম এই সাবজেক্ট নিয়ে তো একটা ফিল্ম শুরু করতেন, জাতি দেখতো যে প্রকৃত ইতিহাসটা কি। কিন্তু ব্যঙ্গ করা, তির্যকভাবে বলে এভাবে আকারে ইঙ্গিতে বোঝানো যে এই বিজয় দিবস আমাদের না, এটা ভারতের, এই ন্যারেটিভ থেকে আমার মনে হয় যে বের হয়ে আসতে হবে, কারণ এই ন্যারেটিভ বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যাবে না। তিনি বলছেন যে মোস্তফা সরোয়ার ফারুক এই স্থবিরতার পেছনে 2টি কারণ চিহ্নিত করেছেন। বলছেন যে আমাদের কালচারাল ন্যারেটিভের মধ্যে এমন একটি ধারণা গেঁথে দেওয়া হয়েছে যে এই বিষয়গুলো কুল বা প্রগতিশীল নয়। দ্বিতীয়ত, কোনো শিল্পী যদি এই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে কাজ করতে চান তবে তাকে সাথে সাথেই রাজাকার তকমা দিয়ে দেওয়া হয়। আপনি তো করেননি, আপনি করে দেখেন। এছাড়া প্রযোজনা সংস্থাগুলোর গেট কিপিং বা অর্থায়নের অভাবকেও তিনি বড় বাধা হিসেবে দেখছেন। তিনি বলছেন যে লাতিন আমেরিকার চলচ্চিত্রকাররা তাদের দেশের কালো অধ্যায়গুলো সিনেমায় তুলে আনলেও বাংলাদেশে সেই পরিবেশ তৈরি হয়নি। শনিবার বিকেল কিন্তু এখনও মুক্তি পায়নি বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটা কালো অধ্যায়। সেই সিনেমাটা আপনি প্লিজ মুক্তি দেন, একটা কালো অধ্যায় অন্তত আমরা দেখি প্রকাশ্যে। বাংলাদেশে প্রগতিশীল এবং প্রতিক্রিয়াশীল সংজ্ঞার রাজনীতি অত্যন্ত চতুর বলে তিনি বলছেন, লিখছেন জিয়াউর রহমানের আমলে নতুন কুড়ির মতো বড় সাংস্কৃতিক ঘটনা ঘটলেও বিএনপি কালচারালি কুল হতে পারেনি। অন্যদিকে 72 থেকে 75-এর নৈরাজ্য কিংবা 2008 পরবর্তী গুম খুনের রাজনীতির পরেও আওয়ামী লীগকে এক ধরনের বুদ্ধিবৃত্তিক প্রোটেকশন দেওয়া হয়েছে। ফারুকীর মতে এই হাই কালচার আওয়ামী লীগ বনাম লো কালচার বিএনপি জামাতকে তিনি লো কালচার বলছেন। বিভাজনের কারণেই 16 বছর ফ্যাসিবাদ টিকেছিল। এই সাংস্কৃতিক কাঠামোর কারণেই সাধারণ মানুষের মন নির্দিষ্ট কিছু গোষ্ঠীর উপর অত্যাচারে কাঁদেনি। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানকে ফারুকী কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, একটি বড় সাংস্কৃতিক ঘটনা হিসেবে দেখছেন।
সেই সাংস্কৃতিক চেতনা তো আপনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন এদেশে, ঢাকায় কাওয়ালি টাওয়ালি করে কাওয়ালি সাংস্কৃতিক পরিবেশ তৈরি করার চেষ্টা করেছেন। একাত্তরপন্থী যে সংস্কৃতি, সাংস্কৃতিক চর্চা, ছায়ানট, উদীচী, এগুলোকে আপনি আওয়ামী লীগ মনে করেন। এরা হচ্ছে আওয়ামী লীগ, মানে রবীন্দ্রনাথ হচ্ছে আওয়ামী লীগ, আর হচ্ছে অন্য কেউ, আপনার পছন্দের অন্য কেউ, সে হচ্ছে জামাত কিংবা বিএনপি। এই ন্যারেটিভগুলো খুবই অহেতুক ন্যারেটিভ হয়ে যায়। তিনি বলছেন যে তিনি বিশ্বাস করেন 24-এর পর জাতি একবার বন্দিদশা থেকে মুক্তি পেয়ে গেছে, তাই পুরনো সেই একপেশে বয়ানের বোতলে আর তাদের ফেরত নেওয়া সম্ভব হবে না। যদিও অদূর ভবিষ্যতে বড় পরিবর্তন দেখা যাচ্ছে না, তবে সরকারি ও বেসরকারি উদ্যোগে কালচারাল ইন্ডাস্ট্রির ইকোসিস্টেমে পরিবর্তন আনলে সত্যনিষ্ঠ শিল্পকর্ম নির্মাণের পথ প্রশস্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এই যে সুন্দর কথা, তিনি বলছেন যে আওয়ামী লীগের আমলে হচ্ছে ফ্যাসিস্ট এই কালচারাল ব্যাপারটাকে একেবারে বোতলবন্দি করে রেখেছিল, একপেশে করে রেখেছিল। আপনি ক্ষমতায় থাকতে, ক্ষমতায় থেকে যাওয়ার মাত্র 2-3 দিন আগে জুলাই জাদুঘরের চেয়ারম্যান নিজেই নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেছিলেন। এটা কোন ফ্যাসিবাদ? এটা কি মানে গণতন্ত্র? এটা কি নৈতিক পথ? নিজেই নিজেকে চেয়ারম্যান ঘোষণা করে তারপরে উপদেষ্টা যাওয়ার পরেও অনেক দিন চেয়ারম্যান থাকলেন। বর্তমান সরকার যখন নিয়ম পরিবর্তন করলো যে এটার চেয়ারম্যান সংস্কৃতি মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী হবেন, তখন মানে ব্যাপারটা উল্টে গেল। সেগুলো কেন করেছিলেন? আপনি যখন আপনার ওই মন্ত্রণালয় থেকে কোটি কোটি টাকার বিভিন্ন ফিল্ম বানানো, গান বানানো, হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করে কয়েকটা যে আঞ্চলিক ভাষার গান বানানো, সেই আঞ্চলিক ভাষার গান বানিয়ে কত টাকা খরচ করেছেন সেই হিসাবটাও তো জাতি জানে না। নির্বাচন কমিশন থেকে 42 কোটি টাকা সম্ভবত আপনার মন্ত্রণালয়কে দেয়া হয়েছে এই কাজটা করার জন্য। সেটা কি ওই 5-7টা গান তৈরিতে শেষ হয়ে গেছে? মানে বাংলাদেশে এরকম বাজেটে আপনি কাজ করেছেন যে একটা গান বানাতে অন্তত 6 থেকে 10 কোটি টাকা লাগে, এই তো। দর্শক, সব মিলিয়ে ব্যাপারগুলো এরকম যে কখনো কখনো কিছু মানুষ তার বিভিন্ন ন্যারেটিভে বুঝিয়ে দেয় যে সে প্রকৃত কোন পন্থার মানুষ, কোন দিকের মানুষ, কিংবা সে আদৌ কোনো পন্থার মানুষ নাকি দোদুল্যমান একটা তেজপাতা, যে তেজপাতা গরুর মাংসেও খাটে, পোলাওতেও খাটে, পায়েসেও খাটে, আমের আচারেও খাটে, সব জায়গায় দেয়া যায়। এই যে সব জায়গায় দেয়া যায় যে তেজপাতা, এই তেজপাতাগুলো সমাজের জন্য ভয়ানক একটা আতঙ্কের ব্যাপার। যারা সবার হতে চায় আদতে তারা কারোরই নয়। যেমনটা আমরা দেখেছিলাম বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলে বিভিন্ন জনকে, শুধু তিনি না, বিভিন্ন জনকে সেই রাজনৈতিক দলের খোলসের মধ্যে ঢুকে পড়তে। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।